মানবতা বিরোধী অপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারে না বললেন বদিউল আলম। জয়পুরহাটের 5 বিবি সীমান্তে বিএসএফ এর কাঁটাতারের বেড়া নির্মাণে বাধা, দুদেশের পতাকা বৈঠক। এবং নাটোরের লালপুরে ট্রাক চাপায় 3 স্কুল শিক্ষার্থীর মৃত্যু, আহত চালক ও হেলপার। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দেশের সংবাদের সাথে আছে আমি রোমানা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। যারা খুন গুমের সাথে জড়িত এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে তারা যেন রাষ্ট্র পরিচালনায় আসতে না পারে এ বিষয়ে সুপারিশ করেছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। নির্বাচন ভবনে এক অনুষ্ঠানে সংস্কার কমিশন প্রধান বদিউল আলম মজুমদার বলেন, যারা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে বিশেষ কমিশন গঠন করে তাদের বিচারের আওতায় আনারও প্রস্তাব দেওয়া হয়েছে। শিলু শব্দমের রিপোর্ট। রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি RFED আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যম কর্মীদের সাথে সংলাপে অংশ নেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। বলেন, যারা গুম খুন সহ মানবতা বিরোধী অপরাধ করেছে, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে, বিচারিক আদালতে দোষী সাব্যস্ত হলে তারা যাতে নির্বাচনে অংশ নিতে না পারে এ বিষয়ে সুপারিশ করেছে সংস্কার কমিশন। প্রায় 2000 ব্যক্তি খুন হয়েছে এবং যারা গুম হয়েছে, যারা বিভিন্নভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘন করেছে, আমরা কি চাই তারা আবার এসে আমাদের রাষ্ট্র পরিচালনা করুক? আমি তো মনে করি অধিকাংশ জনগণে চায় না। তো এখন আমরা প্রস্তাব করেছি কারণ অধিকাংশ জনগণে চায় না। এই অবস্থায় রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন থাকা উচিত কিনা এমন প্রশ্নের উত্তরে কমিশন প্রধান বলেন, এই সিদ্ধান্ত নেবে নির্বাচন কমিশন। এই সিদ্ধান্ত নেওয়ার এবং এই তথ্য এইসব আমার নাই এবং এটা আমার এখতিয়ারের বাইরে। যারা জালিয়াতিপূর্ণ নির্বাচন করেছে বিশেষ কমিশনের মাধ্যমে তাদের শাস্তির সুপারিশ করা হয়েছে বলেও জানান তিনি। যে গত 3টা নির্বাচন কমিশন তাদের সাংবিধানিক দায়িত্ব পালনে তারা ব্যর্থ হয়েছে। তো এই জন্য আমরা বলেছি একটা কমিশন গঠন করে কমিশন তারা তদন্ত করে বের করবে তারা কোনো অপরাধ করে থাকলে তাদেরকে যারা বিচারের আওতায় আনা। প্রাথমিকভাবে রাজনৈতিক অঙ্গন দুর্বৃত্তায়ন মুক্ত ও ইসি শক্তিশালী করা সহ কিছু সংস্কার করলে ভোটের আয়োজন সম্ভব বলে মনে করেন বদিউল আলম মজুমদার। আমরা রাজনৈতিক দলের একটা মেম্বারশিপ রোস্টার করার প্রস্তাব করেছি। ওই মেম্বারশিপ রোস্টার থেকে তারা প্রতি বছর তারা হালনাগাদ করবে এবং এই মেম্বারশিপ রোস্টার ব্যবহার করেই তারা প্রতিটা কমিটির তারা নির্বাচন করবে, স্থানীয় থেকে জাতীয়। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ অংশ না নিলে বা একটা দলকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন কতটা গ্রহণযোগ্য হবে এমন প্রশ্নের উত্তর এড়িয়ে যান তিনি। আমাদের এবারে কিছু বক্তব্য নেই, এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত। শিউলি শবনম, 21 টেলিভিশন, ঢাকা। জয়পুরহাটের 5 বিবির ধরঞ্জি ইউনিয়নের উচনা সোনাতলা গোনাপাড়া সীমান্ত এলাকায় বিজিবির বাধা উপেক্ষা করে আবারও কাঁটাতারে বেড়া দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। ভোরে সীমান্ত এলাকায় 281 পিলারের 34, 35 ও 36 সাব পিলারে এই ঘটনা ঘটে। জয়পুরহাট হাটখোলা 20 বিওপি ক্যাম্প কমান্ডার শাহজাহান বিষয়টি নিশ্চিত করেছেন। বিজিবি জানায়, সীমান্তের হাটখোলা বিওপির পূর্ব উচনা গোনাপাড়া এলাকার মেইন পিলার 281 সাব পিলার পর্যন্ত অংশে আনুমানিক 20 গজ ভারতের অভ্যন্তরে আবারও কাঁটাতারে বেড়া নির্মাণের জন্য কাজ শুরু করে বিএসএফ এর সদস্যরা। বিষয়টি স্থানীয়দের মাধ্যমে জানতে পেরে বিজিবি বাধা দেয়। এরপর কাজ বন্ধ রাখেন বিএসএফ এর সদস্যরা। পরে আজ দুদেশের মধ্যে পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে বিএসএফ। গত বছরের অক্টোবরে জয়পুরহাটের হাটখোলা সীমান্তে কাঁটাতারে বেড়া নির্মাণের চেষ্টা করে বিএসএফ।
নাটোরের লালপুরে ট্রাক চাপায় মারা গেছে ১০ম শ্রেণীর ৩ শিক্ষার্থী। দুপুরে লালপুরের শেখ চিলান এলাকায় এই ঘটনা ঘটে। নিহতরা হলেন উপজেলার কদিম চিলান ইউনিয়নের ধলা হিন্দুপাড়া গ্রামের শ্রাবণ মজুমদার, স্বপ্ন মজুমদার এবং সিংড়া এলাকার বিধান সরকার। তারা ১০ম শ্রেণীর ছাত্র। প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলটি দ্রুত গতিতে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ৩ জন। ট্রাকটি রাস্তায় উল্টে গেলে আহত হন ট্রাকের চালক ও হেলপার। ডলার মূল্য স্থিতিশীল হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল আমদানি বেড়েছে। সরবরাহ বাড়ায় সপ্তাহের ব্যবধানে কমতে শুরু করেছে সব ধরনের চালের দাম। খুশি ভোক্তা ও বন্দরে চাল কিনতে আসা পাইকাররা। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। ধানের দাম বৃদ্ধির অজুহাতে আমনের ভরা মৌসুমেও অস্থিতিশীল চালের বাজার নিয়ন্ত্রণে শুল্ক প্রত্যাহার করে আমদানির অনুমতি দেয় সরকার। শুরুতে আমদানি কম হলেও ডলারের দাম স্থিতিশীল হওয়ায় এখন তা বেড়েছে। আমদানিকারকরা জানান, হিলি স্থলবন্দর দিয়ে প্রতিদিন ৫০ থেকে ১০০ ট্রাক চাল আমদানি হচ্ছে। সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে দাম। প্রায় সব ধরনের চালের দাম কেজি প্রতি ২ থেকে ৩ টাকা কমায় খুশি পাইকাররা। মোটামুটি চালের দাম কম, যার কারণে শুনে আমার বগুড়া থেকে আসলাম চাল কেনার উদ্দেশ্যে আর কি। আগের থেকে একটু কম দাম হয়েছে, ২-৪ টাকা। ৩০ টন মাল কিনছি, মোটামুটি ধরেন যে আপনার ৬৬ টাকা ৮ আনা করে ধরছে। এটা ৪০-৯৪ চাউল। ডলারের দাম একটু কমে যাওয়ার কারণে দাম কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে এবং আমদানি অব্যাহত আছে। সম্পা কাটা এটা আগে ৭০ টাকা বিক্রি হতো, এখন ৬৮ টাকা ৬৭ টাকা বিক্রি হচ্ছে। আর রত্নাটা আগে ৬০ টাকা ৬৯ টাকা বিক্রি হতো, এখন ৫৭ টাকা বিক্রি হচ্ছে। বন্দর দিয়ে আসা চাল দ্রুত পরীক্ষা নিরীক্ষা করে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। সবচেয়ে বেশি চাউল আমদানি হচ্ছে এবং আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় প্রদান করতেছি। ১১ নভেম্বর থেকে ২০ জানুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে ২,৫৩০টি ট্রাকে ১,০৩,২৫০ মেট্রিক টন চাল আমদানি হয়েছে। সমর ইসলাম, ২১ টেলিভিশন। বাণিজ্যকে রাজনীতির সাথে না মিলিয়ে দাম সাশ্রয় বিবেচনায় আমদানি করা হচ্ছে বলে জানালেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। দুপুরে চট্টগ্রাম বন্দরে মিয়ানমার থেকে আমদানি করা চাল খালাস কার্যক্রম পরিদর্শন করতে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই মন্তব্য করেন উপদেষ্টা। এ সময় খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা তার সাথে ছিলেন। এর আগে বন্দর জেটিতে মিয়ানমার থেকে আমদানি করা ২২,০০০ মেট্রিক টন আতপ চাল খালাসের কার্যক্রম পরিদর্শন করেন উপদেষ্টা। এটি অন্তর্বর্তী সরকারের মিয়ানমার থেকে আমদানি করা চালের প্রথম চালান। বৃহস্পতিবার রাতে এমভি গোল্ডেন স্টার নামের জাহাজে করে এই চাল এসে পৌঁছায় চট্টগ্রাম বন্দরে। বাণিজ্যকে আমরা রাজনীতির সাথে মিলাচ্ছি না। ভারত যেহেতু আমাদের নিকটতম প্রতিবেশী এবং ওখান থেকে আমদানি খরচ তুলনামূলকভাবে কম, তুলনামূলক সস্তা দামে পাওয়া যায়, সুতরাং ওখান থেকে আসাটা অব্যাহত আছে, এটা আমরা ওয়েলকাম করছি। পাশাপাশি মিয়ানমার কিন্তু তার চাল বিক্রির ব্যাপারে আরও চাল বিক্রি করতে চাচ্ছে তারা আমাদের কাছে। আমরা যে ১ লাখ টনের চুক্তি করেছি, আরও চাল তারা বিক্রি করতে চাচ্ছে। আমরা সেটা বিচার বিবেচনা করে দেখব তাদের দেশের অবস্থা, আভ্যন্তরীণ অবস্থা বা তারা সরবরাহ করার জন্য যে অবস্থা, এটা বিচার বিবেচনা করে আমরা পরবর্তীতে দেখব। সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত না হলে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আশা করা উচিত নয় বলে মন্তব্য করেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ। দুপুরে রাজশাহীতে গণমাধ্যম সংস্কার কমিশনের সাথে বিভাগের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের মতবিনিময় সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকদের বিরুদ্ধে মামলা হলে তার প্রতিষ্ঠানকে মোকাবেলা করা সহ সাংবাদিকদের নিরাপত্তায় যথাযথ সুরক্ষা সামগ্রীও প্রতিষ্ঠানকে সরবরাহ করতে হবে। সাংবাদিকদের আর্থিক নিশ্চয়তা নিশ্চিত করতে সরকারের কাছে গণমাধ্যম সংস্কার কমিশন সুপারিশ করবে বলেও জানান কামাল আহমেদ। সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত না হলে সংবাদ মাধ্যমের স্বাধীনতা আশা করা দুরাশা। সাংবাদিকরা স্বাধীনভাবে কাজ করবেন, একেবারে বস্তুনিষ্ঠ থাকবেন, দুর্নীতির ঊর্ধ্বে থাকবেন, সেটা সম্ভব না, সেটা হবে না। তো সেই কারণে আর্থিক নিরাপত্তার দিকটাতে অবশ্যই নজর দিতে হবে। ইন্টার্ন ভাতা বৃদ্ধির দাবিতে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের
ভেটেরিনারি অনুষদে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে অবস্থান কর্মসূচি পালন করেছে। সকাল থেকে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে ক্যাম্পাসে এই অবস্থান কর্মসূচি পালন করে। শিক্ষার্থীদের অভিযোগ, অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন শিক্ষার্থীদের ভাতা 15,000-এর উপরে হলেও কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেওয়া হয়েছে 9,000 টাকা করে। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসির কাছে স্মারকে দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে বলে জানান শিক্ষার্থীরা। পটুয়াখালীর কলাপাড়ায় ঘরে ঢুকে হাত, পা ও মুখ বেঁধে এক নারীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার গভীর রাতে নীলগঞ্জের সলিমপুরে অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবুল কালাম আজাদের বাড়িতে এই ঘটনা ঘটে। এ সময় ঘরে থাকা বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর ও মালামাল লুটে নেয় তারা। কলাপাড়া থানার ওসি জুয়েল ইসলাম বলেন, গতকাল রাতে ওই নারীর তাদের ঘরে একা ঘুমিয়েছিলেন। সকালে তার দেবর ওই বাড়ি গিয়ে পেছনের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ওই নারীর মৃতদেহ দেখেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর কাজ চলছে। তবে এটি ডাকাতি নাকি চুরি তা তদন্ত করা হচ্ছে। ময়মনসিংহে বিদেশি পিস্তল সহ বুলবুল আহমেদ সজীবের নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে 5 রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়। দুপুরে সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলার অতিরিক্ত পুলিশের সুপার মোহাইমেনুল রশিদ। জানান, সোমবার সন্ধ্যায় নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেফতার করা হয়। বুলবুল আহমেদ সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক। সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, অস্ত্রসহ সজীবকে গ্রেফতার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেয়। এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে এসআই রফিকুল ইসলাম জখম হয়। এ সময় পুলিশের 2টি মাইক্রোবাসও ভাঙচুর করা হয়। মাঘের শীতে কাঁপছে উত্তর ও দক্ষিণ পশ্চিমের জনপদ। সূর্যের দেখা মিললেও কুয়াশা আর ঠান্ডা বাতাসে অনুভূত হচ্ছে কনকনে শীত। তাপমাত্রা ওঠানামা করায় বৃদ্ধি পেয়েছে শীতজনিত রোগ। প্রতিদিন হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছেন রোগীরা। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে 10.1 ডিগ্রি সেলসিয়াস। প্রতিনিধিদের সহায়তায় ডেস্ক রিপোর্ট। পৌষের মাঝামাঝি শুরু হওয়া শীতের দাপট এখনো চলছে পঞ্চগড়ে। সন্ধ্যা নামলেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রান্তিক এ জেলা। বৃষ্টির মতো ঝরছে শিশির, কুয়াশার সঙ্গে হিম বাতাস ও শিশির ঝরায় রাস্তাঘাটে কমেছে চলাচল। প্রচণ্ড শীত উপেক্ষা করে জীবিকা তাগিদে নির্ময়ের মানুষ নেমেছেন কাজের সন্ধানে। কুয়াশা প্রচুর ঠান্ডা, আমরা কিভাবে কাজ করবো? গাড়ি চালাতে পারতেছি না, কষ্ট বেশি ঠান্ডার জন্য। গতকাল শৈত্যপ্রবাহের কবলে থাকলেও আজ চুয়াডাঙ্গায় তাপমাত্রা বেড়েছে 2 ডিগ্রি সেলসিয়াস। তবুও মাঘের কনকনে ঠান্ডায় জবুথুবু সাধারণ মানুষ। দিনভর সূর্যের দেখা মিললেও হিমেল বাতাস থাকায় অনুভূত হচ্ছে তীব্র শীত। ঠাকুরগাঁওয়ে সন্ধ্যার পর থেকে সকাল পর্যন্ত ঘন ও বৃষ্টির মতো কুয়াশার সাথে বইছে হিমেল বাতাস। গত 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় আরও ভোগান্তি বেড়েছে দরিদ্রদের। খুব ঠান্ডা চোটে কাজ করতে পারি না, এখানে আমার কাটতেছি। আমার খুব কষ্ট, আমি খুব কষ্টতে আছি, তারপরে আবার কাজ করে খেতে হয়। উত্তরের আরেক জনপদ কুড়িগ্রামেও জেঁকে বসেছে মাঘের শীত। কুয়াশার সাথে হিম বাতাসে কাহিল সাধারণ মানুষ। উত্তরে হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় কাবু গাইবান্ধার নদী ও চরাঞ্চলের মানুষ। শীত বস্ত্রের অভাবে খড়কুটোর আগুনেই ভরসা তাদের। বৃষ্টির মতো কুয়াশা পড়বে লাগছে, ঘর থেকে বাইরে হওয়া যায় না, কাজ কাম করা যায় না, ব্যবসায় নাই, একেবারে চলি খাওয়া খুব কষ্টকর। দেশের দক্ষিণের জেলা খুলনায়ও কুয়াশায় ঢাকা প্রকৃতি। তাপমাত্রা কম থাকায় হিম বাতাসে অনুভূত হচ্ছে তীব্র শীত। বেশি দুর্ভোগে দিনমজুর ও শ্রমজীবীরা। শীত কমছে না মৌলভীবাজারেও। কুয়াশা আর ঠান্ডায় বিপাকে দিনমজুর ও চা শ্রমিকরা। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নিজেই নানা ব্যাধিতে আক্রান্ত দেশের একমাত্র ভেষজ বাগান আরোগ্যকুঞ্জ। প্রকল্প বরাদ্দের অভাবে 20 বছর ধরে নেই পরিচর্যা। ফলে নষ্টের পাশাপাশি চুরি হচ্ছে অনেক মূল্যবান গাছ। আরোগ্যকুঞ্জ দেখতে গিয়ে হতাশ হচ্ছেন পর্যটকরা। দর্শক, মৌলভীবাজার প্রতিনিধি বিকল চক্রবর্তী তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট।
মৌলভীবাজারে শ্রীমঙ্গল থেকে লাওয়াছড়ের ভেতর দিয়ে এগুলেই ফুলবাড়িতে চোখে পড়বে দেশের একমাত্র ভেষজ বাগান আরোগ্যকুঞ্জ। আদি অকৃত্রিম ভেষজ চিকিৎসা ব্যবস্থায় মানুষকে উৎসাহিত করতে 2002 সালে 4 একর জায়গা জুড়ে ভেষজ ও গুল্ম জাতীয় উদ্ভিদের সমন্বয়ে গড়ে তোলা হয় ভেষজ বাগান। বাগানে আছে অর্জুন, অশোক, আমলকি, চালমুগরা, চালতা, ছাতিয়ান, জয়ত্রী, তেঁতুল, পলাশ, রক্তচন্দন, রিঠা, শিমুল, শ্বেতচন্দন, সিভিট, হরিতকি, যজ্ঞ ডুমুর, মহুয়া ও বহেরা সহ 69 প্রজাতির ঔষধি বৃক্ষ। তবে উজ্জ্বল সম্ভাবনা থাকা সত্ত্বেও ভেষজ উদ্ভিদ চাষাবাদের কার্যক্রম এগিয়ে নেওয়া হয়নি, বরং যেটুকু আছে পরিচর্যার অভাবে তাও হারিয়ে যাচ্ছে। যথাযথ যদি পরিচর্যা না করে থাকি তাহলে কিন্তু এই ঔষধি গাছগুলো এখানে অযত্নে অবহেলার মধ্যে কিন্তু থেকে যাবে। নতুন প্রজন্মের জন্য আরো আরোগ্যকুঞ্জ করা হোক। আরোগ্যকুঞ্জে বেড়াতে এসে হতাশার কথা বললেন পর্যটকরা। কোনো সাইনবোর্ড না থাকায় আসলে আমরা বুঝতে পারছি না কোন গাছটার নাম কি। নতুন প্রজন্মকে চিনতে পারা আমাদের জন্য কঠিন হয়ে পড়ে। এদিকে সরকারের বরাদ্দ না থাকায় উন্নয়ন কাজ করতে পারছেন না বন বিভাগ। যখন গ্রহণ করা হয় তার পরবর্তী পর্যায়ে রক্ষণাবেক্ষণ কাজ সম্পন্ন করা হয়। এটা সিলেট বন বিভাগকে গ্রহণ করা হয়েছিল, বর্তমানে এটার কোনো রক্ষণাবেক্ষণ নাই। এসব গাছ বা লতাগুল্ম থেকে তৈরি ভেষজ ঔষধ পেটের পীড়া, হৃদরোগ, চর্মরোগ, কুষ্ঠ, ম্যালেরিয়া, হাঁপানি, যক্ষ্মাসহ প্রায় 50 ধরনের রোগের চিকিৎসা হয়। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নড়াইলের লোহাগড়ার আমাদা আদর্শ কলেজে পিঠা উৎসব হয়েছে। সকালে দিনব্যাপী পিঠা উৎসব উদ্বোধন করে জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান জানান, 2004 সালে কলেজটি প্রতিষ্ঠার পর ভালো পড়ালেখার পাশাপাশি বার্ষিক ক্রিয়া, পিঠা উৎসব, শিক্ষা সফর সহ বিভিন্ন জাতীয়, আন্তর্জাতিক ও স্থানীয় দিবস পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ষষ্ঠবারের মতো পিঠা উৎসবের আয়োজন করা হয়েছে। দৃষ্টিনন্দন নকশা করা পিঠাপুলির মধ্যে আছে চিতই, কুলি, ভাপা পিঠা, দুধকুলি ও ধুপি পিঠা সহ 50 রকমের পিঠা। এতে অংশ নিতে পেরে খুশি কলেজ শিক্ষার্থী সহ বিভিন্ন পেশার মানুষ। এই আয়োজনে সাক্ষী হতে ঢাকা সহ দূর দূরান্ত থেকে অনেকে এসেছেন এই উৎসবে। এখানে পিঠা উৎসব দেখতে এসেছি, আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি। নতুন নতুন অনেক ধরনের পিঠা দেখলাম। আমাদের আদর্শ কলেজ এই গ্রামীণ ঐতিহ্য ধরে রাখার জন্য সর্বতোভাবে চেষ্টা করে আসছে। গ্রাম বাংলার অনেক পিঠাই তো হারিয়ে যাচ্ছে দিন দিন, তো আমরা সেই পিঠাগুলো তুলে ধরার জন্য আমরা পিঠা বানিয়েছি। আসলে বাস্তবতা দেখে আমার এত ভালো লাগলো যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারছি না। আর এরই সাথে শেষ করছি 21 দেশের সংবাদে যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরো একবার। মানবতা বিরোধী অপরাধীরা নির্বাচনে অংশ নিতে পারে না বললেন বদিউল আলম। জয়পুরহাটে 5 বিবি সীমান্তে বিএসএফ এর কাঁটাতারে বেড়া নির্মাণে বাধা, দুদেশের পতাকা বৈঠক। এবং নাটোরের লালপুরে ট্রাক চাপায় 3 স্কুল শিক্ষার্থীর মৃত্যু, আহত চালক ও হেলপার। দর্শক, সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বর আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।